গুড ইভিনিং সবাইকে। শুনতে পাচ্ছ কথা? হুম। আজকে আমরা পড়বো পরিবেশের জন্য ভাবনা। মোটামুটি ওই দুটোর মতো, ম্যাক্সিমাম দুটো প্রশ্ন এখান থেকে এসে থাকে। ক্যাটাগরি 2 সেরকম থাকে না, ক্যাটাগরি 1 টাই বেশি থাকে। আর ক্যাটাগরি 2 ওই ধরো গ্রিন হাউস গ্যাস বা ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস, এই সমস্ত রিলেটেডই থাকে। দেখো শুরু করছি। প্রথমটা দেখো কি বলা হয়েছে, যে নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কোনটা হবে? অক্সিজেন। আমরা জানি, হ্যাঁ আমরা জানি কার্বন ডাই অক্সাইড হলো মেন গ্রিন হাউস গ্যাস। জলীয় বাষ্প, মিথেন এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না। আমরা যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম গ্রিন হাউস গ্যাসে এই হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটা কতটা থাকে। মোটামুটি ওই যে কার্বন ডাই অক্সাইড দেখো মেন, মোটামুটি কত থাকে, 50 to 55%। কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস, যার পরিমাণ হচ্ছে 50 to 55%। তারপরে কে থাকে বেশি? তারপরে কার্বন ডাই অক্সাইডের পরে থাকছে কে? মিথেন। মিথেন 19%। ক্লোরোফ্লুরোকার্বন প্রায় 16 বা 15 to 16%। ওজোনও হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যে কিনা থাকে কত, মোটামুটি 7-8%। নাইট্রাস অক্সাইড N2O এ থাকে কিন্তু 5%। আর জলীয় বাষ্প থাকে, এবং তার সাথে আরো অন্যান্য অল্প থাকে, সেগুলো হচ্ছে মোটামুটি ওই 2%। তো অক্সিজেন, নাইট্রোজেন এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। নেক্সট বলছে আমাদের যে ওজোন স্তর কে ক্ষয় করে না কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস বটে, কিন্তু ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করে না। কিন্তু বাকি যারা NO, NO2, CFC হলো মেন ওজোন স্তর ক্ষয়কারী মেন গ্যাস হচ্ছে কে? ক্লোরোফ্লুরোকার্বন, CFC। আর তার সাথে সাথে NO এবং NOx, কি কি বললাম, NOx, অর্থাৎ এক্স এ 2 হতে পারে, 3 হতে পারে, CFC, এরা সবাই হচ্ছে কিন্তু মেন ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস হচ্ছে মেন হচ্ছে CFC, তারপরে NO, NOx এরা। তো কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস হলেও ওজোন স্তর কিন্তু ক্ষয় করে না। নেক্সট বলছে যে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, আলট্রাভায়োলেট, হ্যাঁ। ওজোন স্ফিয়ার, যদি ধরো ওজোন স্ফিয়ার যদি না থাকতো, অন্য থাকলেও ওজোন স্ফিয়ার কোন স্তরের মধ্যে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, যদিও থাকবে না সেরকম। নেক্সট দেখো ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে। CFC ক্ষতি করে। ইউভি রশ্মি মনে হতে পারে, ইউভি রশ্মিও ক্ষতি করতে পারে না। ইউভি রশ্মির মেন কাজ হলো কি? ইউভি রশ্মি কিন্তু ওজোন স্তরকে, ইউভি রশ্মি কি হয়, ওজনের সাথে বিক্রিয়া করে আরো ওজোন স্তরকে পুরু হতে সাহায্য করে। পরে আমরা দেখবো এটাকে, ওজোন স্তর, ওজোন গ্যাস তৈরি হতে ইউভি রশ্মি আরো হেল্প করে। আর গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ওজোন স্তর ক্ষয়ের সেরকম কোনো সম্পর্ক নেই। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে কি, বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা বা এভারেজ টেম্পারেচার বেড়ে যাওয়া, যার মেন গ্যাস হচ্ছে কে? কার্বন ডাই অক্সাইড। আর মিথেনও হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস, কিন্তু ওজোন স্তর ক্ষতি সেরকম তার ভূমিকা থাকে না। নেক্সট দেখো প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কি? মিথেন। মিথেন হয়ে যাবে কি প্রাকৃতিক গ্যাসের প্রধান, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে মিথেন। এর পাশাপাশি আমাদের আরো কিছু, যেমন সিএনজি, এলপিজি, এদের এলপিজির প্রধান উপাদান হয়ে যায় কে? মেন উপাদান হচ্ছে বিউটেন, এবং এছাড়াও প্রোপেন। মেন হচ্ছে বিউটেন, দ্বিতীয় যদি মেন বলা যায় তাহলে প্রোপেন হবে, মেন কিন্তু বিউটেন। নেক্সট বলছি আমি কি, সিএনজির মূল উপাদান কি? মিথেন, হ্যাঁ। সিএনজি প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস থেকে মেনলি সিএনজি তৈরি করা হতে পারে, এই জন্য মেন হচ্ছে কিন্তু মিথেন। নেক্সট বলছে কি, দেখো ইলেকট্রিক মোটরের স্পার্কিং হতে থাকলে যে গন্ধ পাওয়া যায়। আচ্ছা, স্পার্কিং মানে কি?
না, স্পার্কিং মানে গন্ধ না, স্পার্কিং মানে কি যায়, স্পার্কিং হচ্ছে এই ধরো কোনো কারণে ইলেকট্রিক মোটরের মধ্যে যে থাকে পার্টস গুলোর মধ্যে আগুন লেগে যাওয়া, পুড়ে যাওয়া, এই এই জিনিসটাকে মেইনলি বলা হয় স্পার্কিং। এটা পুড়তে গেলে এর গন্ধ বেরোয় এবং এর ফলে কি হয়ে যায়, যে গন্ধ পাবো সেটা হয়ে যাবে কি ওজনের মতো গন্ধ থাকে, O3। আমাদের মনে রাখতে হবে কি O3 এর মতো গন্ধ থাকে। কেন এটা গন্ধ থাকে, কারণ বাতাসের মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে। বাতাসের মধ্যে কি অক্সিজেন থাকে, এই অক্সিজেনকে প্রথমে কি করে পরমাণুতে ভেঙে ফেলে, তখন আবার এই পরমাণু আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে O3, ওজোন। সেই জন্য যে গন্ধ পাওয়া যায় সেটা হয় O3-র মতো গন্ধ। নেক্সট বলছে যে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য কি। উচ্চ তাপন মূল্য। উচ্চ হ্যাঁ, তাপন। তাপন মূল্য উচ্চ থাকতে হবে, সুলভ ও সহজলভ্য অর্থাৎ কম দাম, এরকম হতে হবে। আর একটা থাকে জ্বলনাঙ্ক, অর্থাৎ কত টেম্পারেচারে ও জ্বলবে সেটা কত হওয়া দরকার। দেখো সেটা আমি পড়ানোর সময় তোমাদের নিম্ন লিখেছিলাম। হ্যাঁ, তো এটা নিম্ন না, এটা মাঝারিতে ভালো। কেন মাঝারি ভালো, দেখো নিম্ন যদি হয় তো কিছু একটা জ্বালানি ধরো আছে অল্প টেম্পারেচারে পেলো, ও জ্বলে উঠলো, তো এর ফলে কি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। যখন দেখা গেল তোমার দরকার নেই অথচ কোনো কারণে তাপমাত্রা ক্রিয়েট হয়ে গিয়ে ওটা জ্বলে উঠেছে, তখন এই ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য জ্বলনাঙ্কটা কি হয়, আদর্শ জ্বালানির ক্ষেত্রে মাঝারি জ্বলনাঙ্ক হলে বেশি ভালো। তো মাঝারি জ্বলনাঙ্ক, উচ্চ তাপন মূল্য, সুলভ ও সহজলভ্য হলে কিন্তু তাকে আমরা আদর্শ জ্বালানি বলতে পারবো। তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, উচ্চ তাপন মূল্য। হ্যাঁ, দামে সস্তা এটাও হবে, জ্বলনাঙ্ক তো মাঝারি বললাম, তার মেন হয়ে যাবে, দুটোই হতে পারে কিন্তু যেহেতু অন্যতম বৈশিষ্ট্য বলা হয়েছে সেই জন্য হয়ে যাবে কি উচ্চ তাপন মূল্য। নেক্সট বলছে সমুদ্র পৃষ্ঠের উপরের বায়ু স্তর কি হয়ে যাবে, স্ট্র্যাটোস্ফিয়ার। একদম শুরু থেকে ট্রপোস্ফিয়ার। তার মানে শুরু হচ্ছে কি দিয়ে, এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি এটাই, এই যে এটা হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠ, এই যে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। তো এই যে শুরুতে হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর চলতে থাকবে এইভাবে। আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এভাবে চলতে থাকলো। তাহলে একদম উপরেরটা হয়ে যাবে আমাদের কি ট্রপোস্ফিয়ার। ক্রুগস জেন ও দুজন সহ বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে কাজের জন্য। ওজন বিশ্লেষণ, ওজন স্তরের জন্য। ওজন স্তর। ওজন, ওজন স্তর বিষয়ক কাজের জন্য ওদের কিন্তু নোবেল দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস জেনে নিই। আচ্ছা, ওজন শব্দ, ওজন যদি ক্ষতি হয় তাহলে ওজন স্তর যদি ক্ষয় হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ওজন গহ্বর বলি, তাই তো। ওজন গহ্বর, এই ওজন গহ্বর শব্দটি প্রথম কে বলেছিল, জো ফরম্যান। জোসেফ চার্লস ফরম্যান। স্যার আরেকবার বলুন। জোসেফ চার্লস ফোরম্যান বা ফারম্যান। এই যে ওজন গহ্বর শব্দটা প্রথম কে বলেছিল,
এটা হয়ে যাবে কি জোসেফ চার্লস ফরম্যান এরকম দেখতে পাবে। নেক্সট বলছে কি নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? একদম কি হয়ে যাবে নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। আমরা দেখলাম নাইট্রাস অক্সাইড N2O মানে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন এরা সবাই কিন্তু গ্রিন হাউস গ্যাস। প্রথমেই আমরা দেখলাম এটা। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা আছে, হয়ে যাবে কি সিএফসি মেন। তাপন মূল্য সর্বাধিক, ক্লোরোফ্লোরোকার্বন। হ্যাঁ তাপন মূল্য সর্বাধিক কার? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিটটা। এলপিজি। তাপন মূল্য কি জিনিস? তাপন মূল্য মানে হচ্ছে কি, আমরা যদি কোনো একটা জ্বালানিকে 1 কেজি পুরানোর পরে সর্বাধিক যতটা তাপ শক্তি পাবো সেটাকে আমরা বলবো কি তাপন মূল্য। হুম, এবং তাপ আমরা মেনলি কি জুল এককে মাপি, হ্যাঁ তো স্যার। তাপন মূল্য কি হয়ে যায় কিলো জুল। তো যেহেতু বেশি তাপ উৎপন্ন করে ওই জন্য কিলো জুল দিয়ে মেনলি মাপা হয়, তো কিলো জুল পার কিলোগ্রাম এর একক থাকে কি তাপন মূল্যের কিলো জুল পার কিলোগ্রাম। মানে 1 কেজি পোড়ানোর ফলে যত তাপ উৎপন্ন হবে তাকে বলবো তাপন মূল্য। এখানে আমরা সবগুলো তাপন মূল্য একটু জেনে নিব। যেমন কয়লা, মনে রাখার দরকার নেই, আমি সিকোয়েন্স গুলো একটু জানলেই যথেষ্ট। তো কয়লা তাপন মূল্য কত থাকে? মোটামুটি 25,000 কিলো জুল থেকে 33,000 কিলো জুল পার কেজি। তারপরে আছে কে কয়লার পরে এলপিজি। এলপিজির পুরো নাম হচ্ছে কি? লিকুইড পেট্রোলিয়াম। লিকুইড না, লিকুইড বললে একজন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলপিজি, এলপিজির হচ্ছে মোটামুটি কত 55,000 কিলো জুল পার কেজি। তারপরে হচ্ছে ডিজেল, ডিজেলে থাকে মোটামুটি 45,000 কিলো জুল পার কেজি। আর লাস্ট হচ্ছে কাঠ, কাঠের মোটামুটি কত 17,000 থেকে 22,000 কিলো জুল পার কেজি। এই যে দেখো, যেমন কাঠ কয়লার ক্ষেত্রে একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে, কেন? কারণ কয়লার ক্ষেত্রে দেখবে বিভিন্ন রকমের কয়লা থাকে, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট কয়লা বা পিটু কয়লা। তো বিভিন্ন কয়লাতে কার্বনের পরিমাণ বিভিন্ন থাকার সেগুলো তাপন মূল্য বিভিন্ন রকম হয়। একইভাবে যেমন কাঠ, বিভিন্ন কাঠের তাপন মূল্য বিভিন্ন হওয়ার কারণ দেখবে কাঠ পোড়ানোর সময় দেখবে কোনো গাছের কাঠ খুব সহজে চলে যাচ্ছে, কোনো গাছের কাঠ জ্বলতে সময় লাগছে। তো সেই জন্য সেক্ষেত্রে কাঠের তাপন মূল্য বিভিন্ন রকম দেখা যায়। এক্ষেত্রে দেখো তাপন মূল্য সব থেকে বেশি তাহলে আমরা পেয়ে গেলাম কার মধ্যে? এলপিজি, তাই তো 55,000 কিলো জুল পার কেজি। এলপিজি 55,000 কিলো জুল পার কেজি। নেক্সট বলছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? ইউভি রে। ইউভি রে মানে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার। প্রদত্ত কোন জোটটি গ্রিন হাউস গ্যাস নয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্রিন হাউস গ্যাস, সিএফসি মিথেন গ্রিন হাউস গ্যাস। তাহলে O2 আর N2 অক্সিজেন আর নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না। তো গ্রিন হাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থান করে? থার্মোস্ফিয়ার। একদম তো নিচের দিকে। গ্রিন হাউস গ্যাস কোথায় থাকে? একদম নিচে থাকে।
আমাদের বায়ুমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলেই তো থাকছে, হ্যাঁ, তার মানে ট্রপোস্ফিয়ার তো ট্রপোস্ফিয়ার। বললাম। হুম। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। তো ওজোন সিএফসি। স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি। কি করে অনুঘটকের মতো কাজ করে? অনুঘটক বলতে মাধ্যম, সিএফসি তো ধ্বংস করে। হ্যাঁ, অনুঘটক মানে যে আরো বিক্রিয়াকে খুব ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়া তাড়াতাড়ি হতে সাহায্য করে। এই সিএফসি কি কাজ করে দেখো, সিএফসির মধ্যে কি থাকে, ক্লোরিন থাকে না? সিএফসি থেকে ভেঙে এক ধরনের মূলক পাবো আমরা, ক্লোরিন মূলক, Cl মাইনাস। এই ক্লোরিন কি করে, ওজনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন মনোঅক্সাইড মূলক তৈরি করবে আর অক্সিজেন তৈরি করবে। তাহলে দেখো এখানে ওজন ভেঙে গেল, ভেঙে অক্সিজেন তৈরি হলো। আবার পরে আবার এই ক্লোরিন মূলক কি করবে, এই যে তৈরি হলো অক্সিজেন, এর সাথে আবার যুক্ত হয়ে ও তৈরি করবে, মানে বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া হয়। অর্থাৎ এই যে আবার বিক্রিয়া করে তৈরি করবে, এই যে এখানে ক্লোরিন মূলক বেরিয়ে যাবে, আবার ওজন তৈরি করবে, এই ওজন বলছি সরি, O2 তৈরি করবে, অক্সিজেন। উভয়মুখী না, আবার কি করবে, অক্সিজেন তৈরি করবে। তো বিক্রিয়াটা দেখো সমান হয় না, সেই জন্য এই যে সমান হয়ে গেল। পরে আবার এই ক্লোরিন মূলক আবার ওজনের সাথে বিক্রিয়া করবে, এইভাবে বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে, এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকবে। এই সেই জন্য এই সিএফসি কি করবে, অনুঘটকের মতো কাজ করবে। বোঝা গেল? নেক্সট দেখো, ওজোন গহ্বর শব্দটি প্রথম কে ব্যবহার করে? আমরা উপরে পড়লাম কি, যে ফারম্যান বা ফোরম্যান। নেক্সট বলছে, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে কি? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। তো অবলোহিত রশ্মি কারা শোষণ করে? অবলোহিত রশ্মি তারাই শোষণ করবে যারা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসরা কি করবে, ওই অবলোহিত রশ্মিকে শোষণ করবে, ফলে কি হিটটা ধরে রাখবে, এটা বাইরে যেতে দিবে না। সেই জন্য আস্তে আস্তে টেম্পারেচার বা গড় তাপমাত্রা আমাদের কিন্তু বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে গ্রিন হাউস গ্যাস কে আছে সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে কে হয়ে যাবে, অপশন মিথেন। মিথেন। মিথেন, অপশন এ মিথেন হয়ে যাবে এক্ষেত্রে। অবলোহিত রশ্মি, যার ইংলিশটাও আমাদের জেনে রাখতে হবে, ইনফ্রারেড রে, পড়বো পরে দেখবো। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে বা রশ্মি। দেখো নেক্সট বলছে, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। যা অলরেডি আমরা এগুলো কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে কি, হ্যালোন। হ্যালোন CO2 ওজোন স্তর ক্ষয় করে না। হ্যালোন কি জিনিস আমি এখন ওটাই বলবো। তো হ্যালোন হচ্ছে যত আমাদের হচ্ছে হাইড্রোকার্বন, বা বলতে পারি জৈব হ্যালোজেন। থেকে ভালো এটা হবে কি, জৈব হ্যালোজেন। হ্যালোজেন মানে কি, হ্যালোজেন মৌল কি কারা হয়, 17 নম্বর শ্রেণী, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হ্যালোজেন। তো এই জৈব হ্যালোজেন গুলোকে আমরা বলবো ওজোন কি বলবো, হ্যালোন বলবো। তো এর মধ্যে মেইনলি কি কি থাকে, কার্বন থাকে মেইনলি, এই জন্য জৈব হয়ে গেল। আর বাকি থাকলো আমাদের হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, আয়োডিন,
এই জিনিসগুলোর মধ্যে থাকে। যেমন আমরা দেখবো সিএফসি। সিএফসি মানে কি? ক্লোরো ফ্লুরো কার্বন না? ক্লোরো মানে ক্লোরিন, ফ্লুরো মানে ফ্লুরিন, আর কার্বন। তো এই সিএফসিও কিন্তু এক ধরনের, সিএফসি হলো এক ধরনের হ্যালোন, হ্যালোনের একটা উদাহরণ। এক্ষেত্রে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের হ্যালোন। দেখো নেক্সট বলছে এদের মধ্যে কোনটি অজৈব গ্রিন হাউস গ্যাস? তো গ্রিন হাউস গ্যাসও হবে, সাথে অজৈব। মিথেন, মিথেন তো আমরা জানি গ্রিন হাউস গ্যাস, কিন্তু এ কি কি জৈব না অজৈব? জৈব। মিথেন হচ্ছে জৈব। জৈব। অক্সিজেন, কার্বন অক্সিজেন, ডাইঅক্সাইড হবে এটা। অক্সিজেন গ্রিন হাউস গ্যাসই না, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাসই না। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যে হচ্ছে একটা অজৈব গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউসও তার সাথে সাথে অজৈব। কোনটা গ্রিন হাউস গ্যাস? কোনটা হয়ে যাবে? N2O। হুম, N2 NO2 গ্রিন হাউস গ্যাস, N2O বিটা। N2O। NO NO2 এরা কিন্তু ওজোন স্তর ক্ষয়কারী হয়ে যাবে, কিন্তু গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি? N2O, নাইট্রাস অক্সাইড। এই যে N2O, নাইট্রাস অক্সাইড। নেক্সট বলছে যে স্তরে পৌঁছে হ্যালোন জাতীয়, হ্যালোন কি জিনিস আমরা দেখলাম উপরে, হ্যালোন জাতীয় যৌগগুলি সক্রিয় সক্রিয় হয়ে ওঠে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন, ওজোন স্তরের মেনলি গিয়ে। তো সক্রিয় হয়ে ওঠে মানে কি? সক্রিয় হয়ে ওঠে কেন? কারণ দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা থাকে হ্যালোন, তো অনেকটা নিষ্ক্রিয়র মতো ওরা থাকে। যখনই ওজোন স্তরে চলে যাবে ইউভি রে, তখন সেখানে কি হয়? ইউভি রে আসবে, সেই ইউভি রে এর সংস্পর্শে এরা কি হয়ে যাবে? সক্রিয় হয়ে উঠবে। তখনই ক্লোরিন মূলক বেরিয়ে যাবে, এবং ক্লোরিন মূলক বেরিয়ে গিয়ে উপরে যে বিক্রিয়াটা এই যে দেখালাম, এই বিক্রিয়াটার মতো কাজ করবে। নেক্সট বলছে স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। কোনটা হতে পারে? ইউভি রশ্মির সাথে অক্সিজেন ক্রিয়া। ইউভি রশ্মি, ইউভি রশ্মির সাথে O2 এর ক্রিয়ায়। অক্সিজেন যখনই থাকবে, এই অক্সিজেন আমরা প্রথমেই যে দেখলাম, অক্সিজেন কি করবে? এই যে এটা করলাম, এই যে স্পার্কিং, স্পার্কিং এ যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা সেখানে হয়। সেখানে ইউভি রে, এই যে মোটরের স্পার্কিং হওয়ার সময় যেটা কাজ করবে, ওখানে ইউভি রে সেই কাজটা করে। এই যে অক্সিজেন প্রথমে ভেঙে যাবে, ভেঙে আবার অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করবে। এরপরেরটা বলছে যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ একক কোনটি? এটা হয়ে যায় কি? ডবসন। ডবসন, ডবসন। বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টির কারণ কি? উপরে আমরা পড়লাম যদিও, বলো কারণ কি? দেখলাম যে ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়া। তো O2, ইউভি মানে আলো, আর O2 মানে রাসায়নিক কোন পদার্থ, সেই জন্য এটা হয়ে যায় কি? এক ধরনের আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত রশ্মি কি? অর্থাৎ বিকিরিত রশ্মি মানে ধরো সূর্য থেকে আমাদের ভূপৃষ্ঠে যেটা আসছে বিকিরণের মারফত, তো এবং পরে সেটা আবার প্রতিফলিত হচ্ছে, তো সেগুলো কি হয়? ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি, তাই তো? সেটা কি থাকে? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি, যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাপ বুঝতে পারি, ওই তাপ শক্তিটা বোঝা যায়, কিন্তু চোখে দেখা যায় না যে রশ্মি। আর দৃশ্যমান রশ্মি যেমন বিভিন্ন আলোক রশ্মি গুলো থাকলেও সেগুলো দৃশ্যমান রশ্মি দেখতে পাই, অতিবেগুনিতে ইউভি রে আর এক্স রশ্মি, এক্স রে যেটা। নেক্সট বলবো আমরা কি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায়। আমরা দেখলাম উপরে, কোনটা হয়ে যাবে বলো? কি হয়ে যাবে? কোনটা মূলক হবে? আয়োডিন, ক্লোরিন, হাইড্রক্সিল নাকি মিথাইল? মূলকগুলোর নামগুলো
নামগুলো বুঝতে পারছো তো কোনটা কি এটা যেমন মিথাইল মূলক, আয়োডাইড মূলক বা আয়োডিন মূলক, ক্লোরিন মূলক, আর হচ্ছে হাইড্রক্সিল মূলক। তো অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন মূলক। কিভাবে করছে সেটাই যে আমি উপরে বিক্রিয়াটাই দেখালাম, এই যে এটাই এইভাবে। এই যে ক্লোরিন মূলক আমি দাগ দিয়েছি, ওখানে দাগের জায়গায় একটা ডট দেওয়া আছে, মানে ওই একটা মুক্ত ইলেকট্রন ক্লোরিনে ওই যে 17টা থাকে না, 2 8 7, ওর যে একটা ওর একটা দরকার হয়, ওই জন্য একটা ওই যে যোজ্যতা এক দেওয়া আছে। ওজোন স্তরকে ক্ষয় করে না কে? কার্বন ডাই অক্সাইড, NO N2O এরা কি ক্ষয় করে, তাই তো? এই দেখো সিএফসির পুরো নাম কি হয়ে যাবে? ফ্লুরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। গ্লোবাল ওয়ার্মিং এ গ্রিন হাউস গ্যাসের অবদানের সঠিক ক্রম কি হয়ে যাবে? দেখো প্রথম তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেন, কার্বন ডাই অক্সাইড তো থাকবেই একে। কার্বন ডাই অক্সাইডের পরে কে থাকে? আর সব থেকে কম আমরা বুঝে যাবো এই চারটার মধ্যে জলীয় বাষ্প হবে ভূমিকা। আচ্ছা, তার মানে শুরুতে থাকবে কার্বন ডাই অক্সাইড, শেষে থাকবে জলীয় বাষ্প। তার মানে হয়ে যাবে কি অপশন বি। আমরা যদি নাও জানি এইভাবে বের করতে পারবো। তো তার মানে পেয়ে যাবো কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, তারপরে ক্লোরোফ্লুরোকার্বন, তারপরে হচ্ছে জলীয় বাষ্প। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? যাতে রিপিট হচ্ছে এগুলো। তো গ্রিন হাউস গ্যাস নয় হয়ে যাবে কি অক্সিজেন। সিএফসির উৎস কি? রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর, ফ্রিজ, সব এগুলো হয়ে যাবে কি সিএফসির উৎস। ওজোন স্তরে ওজনের গাঢ়ত্ব কত থাকে? এটা মনে রাখবে 10 ppm। ppm এর পুরো নাম কি? কি থাকে? পার্টস পার মিলিয়ন। এটা হচ্ছে ppm এর পুরো নাম। আর এটা 10 ppm গাঢ়ত্ব থাকে, কত? 10 ppm। নেক্সট দেখো গ্রিন হাউস গ্যাসে কি হচ্ছে, গ্রিন হাউসের প্রভাব প্রভাব CO2 এর অবদান কত? CO2 কত থাকে আমি কি বললাম, মোটামুটি 50 to 55%। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটা ঘটবে না? মহাসাগরীয় স্রোতের পরিবর্তন। যদি গ্লোবাল ওয়ার্মিং হয়, বরফ অর্থাৎ হিমবাহের বরফ এগুলো বেশি পরিমাণ গলতে শুরু করবে, স্রোতের পরিবর্তন ঘটবে। ঋতুচক্রেরও পরিবর্তন ঘটবে, উষ্ণতা দিনকে দিন বৃদ্ধি পাবে, আস্তে আস্তে শীতকাল হারিয়ে যেতে থাকবে। পোলার আইস ক্যাপের পরিমাণ। পোলার আইস ক্যাপ মানে কি? মেরু অঞ্চলে আমরা জানি যে হিমবাহ গুলো থাকে, বরফ থাকে অনেক, সেগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, এটাও হতে পারে। নেক্সট বলছে দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন। তো দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন, দেখো এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর অভ্যন্তরীণ ব্যাপার না, এটা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং পুরোপুরি হচ্ছে পৃথিবীর কি আবর্তন গতির জন্য হয়, পৃথিবীর আবর্তন গতি দায়ী। কত ধরনের গতি থাকে? পৃথিবীর কত রকমের গতি থাকে? 2 ধরনের গতি। কি কি? আবর্তন আর হ্যাঁ, কি কি বার্ষিক বললে? গতি আর আর আহ্নিক গতি। আচ্ছা, বার্ষিক গতি আর আহ্নিক গতি। হ্যাঁ, আহ্নিক মানে হচ্ছে আবর্তন গতি, আর বার্ষিক গতি যেটা পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি। আচ্ছা, আবর্তনের ফলে তো দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন হলো, আর ওই কি বলে পরিক্রমণের ফলে কি হয়? বছরের পরিবর্তন। বছরের পরিবর্তন হয়। নেক্সট বলছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোনটার অবদান সর্বাধিক? উষ্ণতা বৃদ্ধি মানে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং মানে মেন গ্রিন হাউস গ্যাস কে? অর্থাৎ মিথেন, সরি কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, ঠিক। সূর্যালোকের উপস্থিত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে? দেখো অবলোহিত রশ্মি কি? ইনফ্রারেড রশ্মি, সেটা তো প্রতিনিয়ত ভূপৃষ্ঠে আপতিত হচ্ছেই, তো সালোক সংশ্লেষ চলছে, তো এটা আমাদের কিন্তু নর্মাল। অবলোহিত রশ্মি নর্মাল ব্যাপার।
রেডিও তরঙ্গ বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেটে এগুলো হয়। সেক্ষেত্রে নর্মাল না, কিন্তু সব থেকে বেশি প্রক্রিয়া ব্যাহত করবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি যদি ভূপৃষ্ঠে আপতিত হয়, ঠিক যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, বিভিন্ন স্কিন ক্যান্সার এগুলো বাড়তে থাকবে। হ্যাঁ, নেক্সট বলছে কি প্রধান গ্রিন হাউস গ্যাস, রিপিট কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তর গঠনে প্রয়োজন কি? তো আমরা উপরে দেখলাম ইউভি রে কি করে ওজোন স্তর গঠনে বেগুনি সাহায্য করে। তো ওজোন স্তর ক্ষয় করে, তাহলে হয়ে যাবে কি ক্লোরিন। ক্লোরিন। ক্লোরিন মেনলি ক্লোরিন না, ক্লোরিন মূলক থাকে যদিও, শুধু ক্লোরিন থাকে না, কারণ ক্লোরিন এইভাবে ক্লোরিন কোনো অণু তৈরি করবে কি? করবে না, Cl2 অণু আছে, সেই জন্য ক্লোরিন মূলক। ক্লোরিন না, ক্লোরিন মূলক হয়, এইভাবে লিখতে হয়, বা শুধু ক্লোরিন লিখলে এইভাবে ক্লোরিন মূলক এইভাবে লিখতে হয়। ওজোন স্তর ধ্বংসের মুখ্য ভূমিকা, এগুলো রিপিট হচ্ছে সব কি? সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন। ওজোন স্তরে যে রশ্মি শোষিত হয়, অতিবেগুনি ইউভি রে। বিশ্ব উষ্ণায়ন, যাও এগুলো রিপিট। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? পৃথিবীর কোন স্তরে? আমরা জানি যে ওজোন হোল বা ওজোন গহ্বর দেখা গেছে পৃথিবীর কোন স্তরে দেখা গেছে? আন্টার্কটিকায় দেখা গেছে। মেরু মেরু অঞ্চল। আন্টার্কটিকা। ওজোন গহ্বর দেখা যায়। সর্বপ্রথম মোটামুটি 1985 সাল নাগাদ ওই বিজ্ঞানী যে ওজন হোল সর্বপ্রথম বলেছিল, কে ছিল জানো? ফোরম্যান। ফোরম্যান এটা তৈরি করে সর্বপ্রথম আন্টার্কটিকায়। আন্টার্কটিকা কোথায় আছে? মেরু অঞ্চলে না? তাই অপশন হয়ে যাবে মেরু অঞ্চল, অপশন সি। কেন হয়? কারণ এখানে বিভিন্ন কারণে হয়, একটা দুটো না, মেন যেটা কারণ হয় এর মধ্যে মেঘ, বসন্তকালে মেনলি এই মেঘটা তৈরি হয়, ওই হচ্ছে গিয়ে তোমার সেপ্টেম্বর। স্ট্র্যাটোস্ফেরিক মেঘ থাকে। এর ফলে কি হয়, এখানে নিষ্ক্রিয় থাকে এই যে ক্লোরিন ফ্লুরিন এই মূলক গুলো কিন্তু প্রথম দিকে নিষ্ক্রিয় থাকে, কিন্তু এই মেঘের কারণে সক্রিয় হয়ে ওঠে এরা। আর যেই সক্রিয় হয়ে ওঠে তখনই কিন্তু, এবং এই মেঘটা থাকে কোথায় দেখো? স্ট্র্যাটোস্ফেরিক মেঘ বলছে, এই মোটামুটি ওজোন স্তরের একটু নিচে। যখনই এই সক্রিয় হয়ে উঠলো এরা, তখন এই যে ক্লোরিন, তখনই কিন্তু ওজোন গহ্বরে যে ওজোন স্তরে যে ওজোন গ্যাস থাকে তার সাথে বিক্রিয়া করতে শুরু করে, ও ওজোন গ্যাসগুলো ধ্বংস করতে শুরু করে, এবং ধ্বংস করতে করতে একটা সময় ছিদ্র দেখা যায়, তখন তাকেই বলা হয় কি ওজোন গহ্বর বা ওজোন হোল। তো মেন কারণই হচ্ছে কি পোলার স্ট্র্যাটোস্ফেরিক মেঘ। সময় কখন বললাম? ওই মোটামুটি বসন্তকাল। ওখানকার বসন্ত, আমাদের এখানকার শরৎ। অক্টোবর নভেম্বর মাসে। তাহলে হয়ে গেল কি মেরু অঞ্চল।
নেক্সট বলছে দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হয়ে যাবে কে, কোনটা হবে বলো? ইউভি, ইউভি রশ্মি। ইউভি। আচ্ছা ইউভি রে কিন্তু ওজোন স্তর, গ্রিন হাউস এফেক্ট সবসময় হচ্ছে কি অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে, সূর্য থেকে যেটা আসছে ইনফ্রারেড রে, কি অবলোহিত রশ্মি, এটা গুলিয়ে যাওয়ার একটা জায়গা থাকে ইউভি রশ্মি আর ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি, এটা খেয়াল রাখবে। গ্রিন হাউস হচ্ছে কি অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি, ওজোন স্তরের গল্পে চলে আসবে কি ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। নেক্সট বলছে কি জলাভূমিতে উৎপন্ন মাছ গ্যাস আসলে কি হয়ে যায়, তো কি থাকে? মিথেন। মিথেন সেই জন্য মিথেনকে, মিথেনের আর এক নাম হয়ে যায় কি মাছ গ্যাস। ওজোন স্তর ধ্বংস করছে, তাহলে কি হয়ে যাবে? NO, NO2, N2O কিন্তু হবে না, N2O থাকলে কিন্তু হবে না। N2O হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু ওজোন স্তর ধ্বংসও করে না। নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? এটা রিপিট অক্সিজেন। ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করা হয় যে এককে, তো আমরা উপরে দেখে আসলাম কি ডপসন ডিইউ, ডপসন ডিইউ। আচ্ছা সর্বাধিক অবদান ক্লোরোফ্লোরোকার্বন CFC। রিপিট হলো আলোক রাসায়নিক বিক্রিয়া, ওজোন স্তর সৃষ্টির কারণ কি? আলোক রাসায়নিক বিক্রিয়া। রেডিও যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে ব্যবহৃত হয় কোন স্তরে? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি থাকে? রেডিও যোগাযোগ ব্যবস্থা থাকে, এবং এর সাথে আরো কি থাকে থার্মোস্ফিয়ারে? মেরুর জ্যোতি দেখা যায়। মেরু জ্যোতি দেখা যায়। থার্মোস্ফিয়ারে কি দেখা যায়? মেরু জ্যোতি দেখা যায়। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার আরেক নাম হচ্ছে কি আয়নোস্ফিয়ার। হ্যাঁ, এখানে মেরু জ্যোতি দেখা যায় এবং বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ এগুলো প্রতিফলিত হয়। কেন একে থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলে? কারণ এখানে বিভিন্ন যে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়ামের বিভিন্ন পরমাণু আয়নিত অবস্থায় কিন্তু এখানে থাকে, এই জন্য একে কিন্তু আয়নোস্ফিয়ারও বলা হয়। নেক্সট বলছে আচ্ছা ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা আমরা কি জানি? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার। অধিকতম বায়ু দূষণ ঘটে কোনটায়? কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? আমাদের যেখানে আছে ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে আর কি কি নাম আছে? ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল আছে। ক্ষুব্ধমণ্ডল। বায়ু, বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধিতে সাহায্যকারী প্রক্রিয়া কোনটা? দহন। দহন। দহন বা কিছু পোড়ানো, যেমন কিছু পোড়ালে যেমন পোড়ানো। অক্সিজেনের হেল্প নেওয়া হয়, অক্সিজেন সাহায্য করে পুড়তে, এবং পোড়ার পরে যেটা তৈরি হয় মেনলি কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায় বা তৈরি হয়, সেই জন্য দহন হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির সাহায্যকারী প্রক্রিয়া। শীত প্রধান দেশে যে কাঁচের ঘরের মধ্যে গাছ রাখা হয় তাকে কি বলা হয়? গ্রিন হাউস। গ্রিন হাউস গ্যাস। তো এরকম কি থাকে, এবার শীত প্রধান দেশে কি হয়? টেম্পারেচার প্রচন্ড কম থাকে, অনেক সময় ধরো নেগেটিভও থাকে। তো এরকম জায়গায় একটা ধরো গাছ থাকলো, তো ও কি করবে? বাইরে থেকে শীতল, বাইরে প্রচন্ড তো ঠান্ডা, প্রথম দিকে যখন এই কাচের ঘর তৈরি হবে সেও ঠান্ডায় থাকবে, কিন্তু কি হয়ে যায় যখনই সূর্যের অতিবাহিত রশ্মি, সরি অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি কি করবে? কাঁচ ভেদ করে তো ভিতরে ঢুকবে, যেই ভিতরে ঢুকবে ও কিন্তু আর, আমরা কি জানি যে কোনো কিছু রশ্মি পড়বে, পরে আবারও বিকীর্ণ হয়ে অর্থাৎ প্রতিফলিত হয়ে চলে যাবে বিকৃত রশ্মি হিসেবে। তো কিন্তু কাঁচ কিন্তু কি করে? ভেদ করে ওকে বাইরের দিকে আর যেতে দেয় না, বাইরের দিকে ওকে আর যেতে দেয় না, তখন এই ভিতরের দিকে থাকলো। এবং এই অবলোহিত রশ্মি যেহেতু এর মধ্যে তাপও থাকে, তাপ শক্তি থাকে, ফলে ভিতরে টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, ফলে কি হয়ে যায় তখন গাছ সে বৃদ্ধি হওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি করা হয় ভিতরে। এক, সেটা হয় কি হয়ে যায় তাহলে? তাপমাত্রা বৃদ্ধি। দ্বিতীয় কি হয়? আর্দ্রতা। আমরা মেনলি কি জানি যে শীতল মানে একটু শুষ্ক থাকে। এবারে এই যে গাছ, ধরো গাছ কি কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বের করে? কখন জলীয় বাষ্প বের, যেমন সালোক সংশ্লেষে খাবার তৈরি করে, এরকম কখন গাছ জলীয় বাষ্প বের করে? কোন প্রক্রিয়ায়? আমরা বায়োলজিতে পড়ে থাকবো।
কি কি থাকে? শ্বসন, এই সমস্ত পড়নি? হুম, পত্রন। কি বলছো? শ্বসনে মেনলি হয় নাকি? তো সেই সময় কি হয়ে যাবে? সেই সময় জলীয় বাষ্প বেরোবে, ওই যে পত্ররন্ধ্র যেগুলো থাকে সেগুলো দিয়ে। তো এই জলীয় বাষ্প বাষ্প যখন বেরোবে, কিন্তু কাঁচের ঘরের বাইরে তো যেতে পারবে না, তখন ভিতরেই থেকে যাবে। ফলে বাইরেটা শুষ্ক থাকলেও ভিতরে জলীয় বাষ্প থাকার দরুন কিন্তু আর্দ্র থাকে, অর্থাৎ আর্দ্রতা জন্য এবং তাপমাত্রা বৃদ্ধির জন্য কিন্তু এই প্রক্রিয়াটা করা হয়। এবং এই একই প্রক্রিয়া, একই কাজ হয় কোথায়? গ্লোবাল গ্রিন হাউস গ্যাসগুলো করে থাকে। এই জন্য এটাকে বলা হয় কি? গ্রিন হাউস। এটাকে বলা হয় কি? গ্রিন হাউস। আর যে সমস্ত গ্যাসগুলো এই ধর্মগুলো দেখায় তাদেরকে বলি আমরা কি? গ্রিন হাউস গ্যাস। বোঝা গেল? বোঝা গেল এটা? হ্যাঁ। নেক্সট দেখো, সমস্ত শক্তির উৎস হয়ে যায় কে? সূর্য। সূর্য। কোনটা সূর্য। অপ্রচলিত শক্তি? হ্যাঁ, অপ্রচলিত শক্তি কোনটা নয়? ডিজেল। ডিজেল। হুম, ডিজেল। ডিজেল অপ্রচলিত শক্তি নয়। হ্যাঁ, বাকিগুলো কি হয়ে যাবে? প্রচলিত শক্তি। হ্যাঁ, প্রচলিত। আচ্ছা, হ্যাঁ, বাকিগুলো তো অপ্রচলিত শক্তি। হ্যাঁ, ডিজেল হচ্ছে কি? প্রচলিত শক্তি। দেখো, কোনটা জীবাশ্ম জ্বালানি নয়? ইথানল। 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 ইথানল কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। একটা কি জ্বালানি তাহলে? এটা অজৈব, তাই তো? অজৈব কি না জৈব? জৈব যৌগ তো। জৈব জ্বালানি বলতে পারবো, কিন্তু জীবাশ্ম নয়। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এক্ষেত্রে কোনটা হবে না? ডিজেল, সৌরশক্তি। কয়লা, পেট্রোল, সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি গুলো মেনলি প্রচলিতই হয় বেশি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? মিসোস্ফিয়ার। মিসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। মিসোস্ফিয়ার। 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 এই যে শীতলতম, মেসোস্ফিয়ার। হ্যাঁ, মেসোস্ফিয়ার একদম উপরের পোর্শনটুকু হচ্ছে শীতল সব থেকে বেশি। তাহলে হয়ে গেল এটা মেসোস্ফিয়ার। কত টেম্পারেচার? 93। -2। -92 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা অপ্রচলিত শক্তির উৎস। বায়োগ্যাস। বায়োগ্যাস। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উপরে দেখলাম কোনটা? থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। মিসোস্ফিয়ার। বায়োমাস কি? উদ্ভিজ্জ প্রাণী। যত ধরনের বায়োমাস মানে যত প্রাণীজ বা উদ্ভিজ্জ পদার্থ, বর্জ্য পদার্থ আছে তাদেরকে বলা হয় কি? বায়োমাস। আর মাটি চাপা পড়া উদ্ভিদ, শুধু উদ্ভিদই না, প্রাণী সবাইকে বলবো বায়োমাস। ফায়ার আইস। ফায়ার আইস কি? মিথেন হাইড্রেট কি বলে? মিথেন হাইড্রেট। ফায়ার আইস হচ্ছে কি? মিথেন হাইড্রেট। একদম শেষের দিকে পড়িয়েছিলাম এই চ্যাপ্টারে। এই যে মিথেন হাইড্রেট বা বরফে আগুন যেটাকে বলছে, সংকেতটা কি? এই যে সংকেত হচ্ছে 4CH4 23H2O। এই হচ্ছে মেন সংকেত, 4CH4 23H2O। জলীয় বাষ্প থাকে আর মিথেন থাকে, এবং মিথেন থাকে কত? 13.4%।
প্রধান গ্রিন হাউস গ্যাস হয়ে যায় কি কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। মিথেন। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনা হয়ে যায় কি বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন। বায়ু শক্তি উৎপাদনে টারবাইনের ন্যূনতম বেগ কত? 15 কিলোমিটার পার ঘন্টা। 15 কিলোমিটার পার ঘন্টা হয় সাধারণত। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বায়ুর গতিবেগটা বেশ ভালো সেখানে টারবাইন বসিয়ে দিয়ে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে তড়িৎ শক্তি তৈরি করা হয়। নেক্সট বলছে যে একটা অপ্রচলিত শক্তির উৎস কি? কয়লা, প্রাকৃতিক প্রচলিত শক্তি, কোনটা হয়ে যাবে? সৌরশক্তি। সৌরশক্তি। অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি। নেক্সট বলছে কি ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কি হয়ে যায় কমে যায়। কতটা কমে? সেটা হয়ে যায় কত 8.5 সেন্টিমিটার। বায়ুর চাপ হচ্ছে 8.5 সেন্টিমিটার কমে যায়। দেখো নেক্সট বলছে যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর কোনটা হয়ে যাবে? তো এখানে দেখো আয়ন মন্ডল, ওজোন মন্ডল, শান্ত মন্ডল। এই যেহেতু শান্ত মন্ডল মানে স্ট্রাটোস্ফিয়ার আছে, এই দুটো তো হবে না। এবার ব্যাপার হলো ঘনমন্ডলটা কাকে বলছে? ঘনমন্ডলের ক্ষেত্রে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারকে বলতে চাইছে। যদিও সেরকম কোথাও নেই এরকম যে ট্রপোস্ফিয়ারকে, ক্ষুদ্র মন্ডল আছে কিন্তু ঘনমন্ডলটা নেই। ট্রপোস্ফিয়ার আর শান্ত মন্ডল তো আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার, সেই জন্য এটা হয়ে যাবে ঘনমন্ডল। গ্রিন হাউস গ্যাস নয় হয়ে যাবে কে? নাইট্রোজেন। ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ অনেকবার সিএফসি মানে ঘনমন্ডল মানে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কত হয়? -56 ডিগ্রি সেলসিয়াস। -56 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে এখানে একটা মাইনাস হচ্ছে, এবং এখানে দেখো যেহেতু -56 থেকে শুরু হচ্ছে ওখানে -56 হবে, 15 থেকে -56। নেক্সট বলছে সৌরশক্তির উৎস। আমরা পড়েছিলাম পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় সংযোজনের ফলে সৌরশক্তি তৈরি হয়। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা কত কিলোমিটারে হয়? 1000 কিলোমিটার। নিশ্চয়ই এই দুটো তো হবে না, 750, এই দুটো তো হতে পারে না। সব থেকে বেশি কত 1000 কিলোমিটার, কিন্তু 1000ও থাকে না, বেশি থাকে না। 1600 কিলোমিটার। 16। শোতে থাকে না, হাজারে থাকে। বইতে আছে 1600 কিলোমিটার। 500 থেকে কয়েক হাজার কিলোমিটার। তো যাই হোক, যেহেতু এখানে সব থেকে বেশি তাই আমরা নেবো 1000 কিলোমিটার। প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত? এটা হয়ে যাবে কত 0.05 ডিগ্রি সেলসিয়াস, যেটা বৃদ্ধি পায় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এবং এটা
প্রতি বছর যে এরকম হয় না, এই গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণের যে এটা 0.05, কখনো 0.051, 0.052 এই করে করে বাড়তে থাকছে প্রতি বছর। মনে হচ্ছে খুব অল্প, এটাই আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে কিছুদিন পর আগে। নেক্সট বলছি যে বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়, স্ট্রেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, সেই জন্য তাকে কি বলা হয়, ক্ষুদ্রমণ্ডল বলে না? ক্ষুদ্রমণ্ডল, হ্যাঁ। হুম। স্ট্র্যাটোস্ফিয়ারের গল্প করলাম কোথায়? মেঘের গল্প করলাম, যেটা আমি মেরু অঞ্চলে, পোলার স্ট্র্যাটোস্ফেরিক মেঘ, যার কারণে ওজোন স্তর ক্ষয় হয়। কোনটা বায়োমাস শক্তির উৎস নয়? কি যাবে? পারমাণবিক বিভাজন। বাকি যত আছে, চারকোল, কাঠ, গোবর। চারকোল, কাঠ এরাতে মিললে মিথেন, কার্বন থাকে, গোবরে মিথেন থাকে। তো সবাই হচ্ছে কি বায়োমাস শক্তির উৎস। কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে কি বলবো আমরা? জৈব জ্বালানি নাকি জীবাশ্ম জ্বালানি? দেখো, পারমাণবিক অজৈব এই দুটো তো বলবোই না, দুটোর মধ্যে কোনটা বলবো, জৈব নাকি জীবাশ্ম? জীবাশ্ম। জীবাশ্ম জ্বালানি, যেহেতু হলো মাটির নিচ থেকে মেনলি পাওয়া যায় জীবাশ্ম জ্বালানি। জৈব জ্বালানি যে সমস্ত জৈব যৌগগুলো ইউজ করে জ্বালানি হিসেবে ব্যবহার করবো, বা কোনো এই ধরো কোনো কাঠ পোড়ানো, এই সমস্ত কিছুকে আমরা জৈব জ্বালানি রূপে বলতে পারি। কোনটার তাপন মূল্য সর্বাধিক? এরপরে আমরা দেখে এসেছি, এটা কি হয়ে যাবে, এলপিজি। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটা দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি কে দায়ী? SO2, NO2 ও থাকে দায়ী, কিন্তু সব থেকে বেশি যেহেতু SO2 থাকে, তাই এখানে আমরা SO2 নিয়ে নেব। কোনটা তাপীয় রশ্মি, অর্থাৎ যা তাপ আছে শুধু, আমরা দেখতেও ধরো পাবো না, তাপীয় অতিবেগুনীয়, তাপীয়, গামা, কসমিক, সব থেকে তাপীয় রশ্মি কোনটা হয়ে যাবে? আমরা পড়লাম উপরে, কোনটা হয়ে যাবে তাপীয় রশ্মি, অর্থাৎ সূর্য থেকে আসবে যেটা, ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন মাধ্যমে আসে? পরিচলন, পরিবহন, বিকিরণ? বিকিরণ। বিকিরণ। বিকিরণের মারফত আসে, যেহেতু মিডলে কোনো মাধ্যম থাকে না। অতিবেগুনি রশ্মি ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় কি? ক্লোরিন পরমাণু বা ক্লোরিন মূলক মেনলি। পরমাণু তৈরি হয় না, মেনলি মূলক তৈরি হয়। নেক্সট বলছে ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব, শস্যের উৎপাদন হ্রাস হতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে, এবং গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, তার মানে সবগুলো। কোনটা গ্রিন হাউস গ্যাস? তাহলে গ্যাস হয়ে যাবে কোনটা? ওজোন। ওজোনও কিন্তু গ্রিন হাউস গ্যাস। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় হয় কোন মাসে? সেপ্টেম্বর, কোনটা হবে? নভেম্বর। সেপ্টেম্বর, নভেম্বর মাস। সেখানে মেনলি বসন্তকাল। তো এই সময় ওই যে পোলার স্ট্র্যাটোস্ফেরিক মেঘের জন্য কিন্তু ক্লোরিন, ফ্লোরিন এই ধরনের মৌলগুলো নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে ওঠে, তখনই ওরা কি করে, ওজোন স্তর ক্ষয় করে। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষিত হয় ওজোন স্তরে। যে রাসায়নিক পদার্থটি ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইড ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে, এটা হয়ে যাবে কি? নাইট্রিক অক্সাইড। সুপারসনিক তুমি একটা বইতে পড়েছিলাম N2O আছে, N2O হবে। বইতে দেখছি। আমি তো ভেরিফাইও করলাম মনে হয়, দাঁড়া দেখি।
আর দুটোই হয় মেনলি, NO NO X বলছে যেটা। তো যেহেতু NO টা মেন হচ্ছে ওটাতে, ওই জন্য নাইট্রিক অক্সাইড হবে। N2O কিন্তু হয় না, N2O হয় না, এটা হয় অপশন সিও হয়। যদি এটা ক্যাটাগরি 2 থাকতো তাহলে অপশন এ সি দুটোই হবে। আর যদি ক্যাটাগরি 1 এ থাকে তাহলে আমরা নাইট্রিক অক্সাইড নেব। বুঝা গেল? NO বা NOx। আচ্ছা, যেটা বলছিলাম সুপারসনিক এরোপ্লেন কি, এদের কিন্তু বেগ হচ্ছে কি শব্দের বেগ থেকে বেশি হয়। শব্দের বেগ থেকে এদের বেগ বেশি হয়। যেমন আমাদের ইন্ডিয়ার সুপারসনিক এরোপ্লেন আছে সুকয় বা এস কত 35, এস SU 57। এ হচ্ছে একটা সুপারসনিক এরোপ্লেন। নেক্সট বলছে যে মেরুজ্যোতি দেখা যায় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ার। মেরুজ্যোতি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। অপশন বি থার্মোস্ফিয়ার। গ্রিন হাউস এফেক্ট। ভ্যানেন হ্যাঁ বলো। ভ্যানেন বলয় দেখা যায়, ওটা তবে কি? কি বলায়? ভ্যালেন ওটা বলয়। ভ্যালেন, আচ্ছা হ্যাঁ ভ্যালেন বলায়। ভ্যালেন বলাইটা কোথায় ছিল জানো? না এটা এটা থার্মোস্ফিয়ারে ছিল থার্মোস্ফিয়ার, কি? থার্মোস্ফিয়ারে ছিল নাকি? ম্যাগনেটোস্ফিয়ার। শেষেরটা ম্যাগনেটোস্ফিয়ার। এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এটা মেনলি চৌম্বকীয় ধর্মের জন্য এই ধরনের বলয় দেখা যায়, এই জন্য ম্যাগনেটোস্ফিয়ার। গ্রিন হাউস এফেক্ট পেয়ে যাবে ইনফ্রারেড রশ্মি। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? মিথেন। মিথেন, CH4 মিথেন। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা কত? 0°C। 0°C। সেই সর্বোচ্চ অংশটার নাম কি? স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? পেয়ে যাবে আমাদের নিচেরটা, হচ্ছে ট্রপোস্ফিয়ার। গ্রিনহাউস গ্যাস কমাতে দরকার সিএফসির উৎপাদন কমানো, এন2 উৎপাদন, নাইট্রোজেনের পরিমাণ কমানো, না এটা হবে না পরিমাণ কমানো। সিএফসির উৎপাদন বাড়ালে আরো বেশি গ্রিন হাউস এফেক্ট হবে, বৃক্ষছেদন করলে হবে, তাহলে সিএফসি উৎপাদন কমানো। ওজোন স্তর ধ্বংসে সিএফসি থেকে উৎপন্ন কোনটা দায়ী? এই যে এখানে ঠিক দিয়েছে, ক্লোরিন মূলক। ক্লোরিন মূলক। হম। সৌরকোষ গঠনের প্রধান উৎপাদন কি আছে? উৎপাদন না, গঠনের প্রধান উপাদান হতে চায়। প্রধান উপাদান কি হয়ে যাবে? অর্ধপরিবাহিতাকে অর্ধপরিবাহী সিলিকন দিয়ে তৈরি হয় কি? সৌর প্যানেল বা সৌর কোষ। আর সেই অনেকগুলো সৌর কোষ থেকে তৈরি হয় সৌর প্যানেল। নেক্সট বলছে কি সৌরকোষের গঠনে, আচ্ছা এটা হলো সিলিকন। সৌরকোষের সমবায় অর্থাৎ অনেকগুলো সৌরকোষ মিলে কি তৈরি করবে তাহলে? বলা হলো এই যে সৌর প্যানেল। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের কি দরকার? প্রচলিত শক্তির ব্যবহার যদি আমরা করি তাহলে আরো জীবাশ্ম জ্বালানি কমতে থাকবে। কলকারখানা বন্ধ রাখে তো বাকি কাজকর্ম করাও সম্ভব না, এটা কোনো হলো না।
দ্রুত সভ্যতার অগ্রগতির শিখরে পৌঁছানো, এটাও হলো না ঠিকঠাক। তো মেন হয়ে যাবে কি অপ্রচলিত শক্তির ব্যবহার, মানে আমাদেরকে এদেরকে নিয়ে চলতে হবে। তো এই জন্য কি করবো, আমরা অপ্রচলিত শক্তির ব্যবহারটা বাড়িয়ে দিব, তাহলে জীবাশ্ম জ্বালানি কম ইউজ হবে এবং সংরক্ষণ তখন করা যাবে। ভারতবর্ষের কোথায় প্রচুর উইন্ড মিল আছে? আচ্ছা, উইন্ড মিল বা টারবাইন, যেখানে বায়ু শক্তি কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়। মণিপুর। তামিলনাড়ু হবে। বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি, পশ্চিমবঙ্গ। টারবাইন ঘুরিয়ে বা বায়ু কল ঘুরিয়ে। বলো কোথায় আমরা এগুলো ইউজ করবো? যেখানে নিশ্চয়ই বায়ুর গতিবেগটা বেশি থাকবে, তাই তো? বলো, যেখানে মেনলি বায়ুর গতিবেগটা হয়তো ধরো একটু বেশি থাকবে, সেই সমস্ত এরিয়াতে আমরা বেশি ইউজ করবো। এবার বায়ুর গতিবেগ কোথায় বেশি থাকে? একটা আমরা জানি মরুভূমি, মরুভূমি অঞ্চলে অনেক সময় বালি ঝড় সেরকম আমরা পড়ে আছি। তো সেটা হতে পারে একটা। আর কি হতে পারে? সমুদ্রের ধারে হতে পারে, যেখানে কি থাকে, এই যে স্থলবায়ু। হ্যাঁ, যেখানে মেনলি কি কি বায়ু থাকে, স্থলবায়ু যেটা তৈরি হয়, তার ফলে একটা কিন্তু বায়ুর গতিবেগ সবসময় চলতে থাকে। উচ্চচাপ, নিম্নচাপ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে থাকে। এই চারটার মধ্যে কি সমুদ্র তীরবর্তী অঞ্চলের রাজ্য? তামিলনাড়ু আছে। তামিলনাড়ু হয়ে যাবে, তাই এখানে হয়ে যাবে অ্যান্সার কি তামিলনাড়ু। যদি এটা আমাদের জেনে রাখতে হবে কি তামিলনাড়ু, আর যদি না জানা থাকে তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে, যেটা যেখানে বায়ুর গতিবেগ বেশি এবং স্থলবায়ু সমুদ্র বায়ুর কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বায়ুর গতিবেগটা মোটামুটি বেশি থাকে। এই জন্য তামিলনাড়ুতে কিন্তু প্রচুর উইন্ডমিল আছে। জ্বালানি গুলির তাপন মূল্যের সঠিক ক্রম করে আমরা করেছি, সব থেকে বেশি হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু প্রচুর বেশি হয়। তারপরে এই তো কয়লা, ডিজেল, এলপিজি, হাইড্রোজেন, তাহলে অপশন সি হয়ে যাবে, তাই তো? হাইড্রোজেনের তাপন মূল্য কত? আমরা উপরে মাইনাস তিনটে তো দেখেছি। 37। মাইনাস, তাপন মূল্য মাইনাসে কি করে হয়? তো বলছে 142 mg। এম ফর কি হয়ে যাবে? তাহলে কেজে তো কিলো জুল, এম তে কি হয়ে যায়? হুম, 6 হয় না? 10⁻6 10⁻6 হলে কি বলি আমরা? কি বললেন স্যার? 10⁻6 কে কি বলি? যেমন 10⁻³ কে আমরা 1000 বলি, সরি কিলো বলি। তো এইরকমই 10⁻6 কে কি বলা হয়? মেগা যুগ। মেগা বলা হয় কি। তো 10⁻6 হচ্ছে কি মেগা জুল। এই হাইড্রোজেনের লেখা হলো কত? 142 মেগা জুল। তার মানে 142 মেগা, যদি কিলোতে বলি কিলো জুলে, তার মানে হয়ে যাবে কি 142,000 কিলো জুল। তো হচ্ছে হাইড্রোজেনের তাপন মূল্য। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে পৃথিবীর কি হয়ে যাবে? গড় উষ্ণতা বৃদ্ধি পাবে। সমুদ্র বায়ু সৃষ্টির জন্য কি প্রয়োজন?
কোনটা মাধ্যমে? পরিবহন, পরিচলন, বিকিরণ, দহন। তবে কি হয়ে যায় এক্ষেত্রে? দেখো সমুদ্র বায়ু মানে কি হয়ে যায়, এই ধরো যদি এখানে সমুদ্র থাকে, চারপাশে স্থল জায়গা, তো এখানে সূর্যের তাপ পড়ার ফলে কোনটা বেশি গরম হবে, জল না স্থল? তো এটা বেশি উত্তপ্ত হয়ে যায় না, এখানকার স্থল ভূমির যে সমস্ত জায়গা, এগুলো বেশি গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। এর ফলে এখানকার জলীয় বাষ্প সেগুলো কি হয়ে যায়, উপরে উঠে যায়, ফলে এখানে কিন্তু বায়ুর চাপটা কমে যায়। নিম্নচাপ। বায়ুর চাপ কমে যায় মানে নিম্নচাপ সৃষ্টি হয়। আচ্ছা, নিম্নচাপ সৃষ্টি হলো তখনই কি হয়ে যাবে, আর ওই মুভমেন্টে তো সমুদ্রের নিম্নচাপ সমুদ্রের তুলনামূলক কম উত্তপ্ত হয়েছে, আর এখানে তুলনামূলক এখানে উচ্চচাপ আছে, উচ্চচাপ হওয়ার দরুন এ কি করবে, এদিক থেকে তখন এদিকে একটা বায়ু প্রবাহিত হবে। একেই বলা হয় কি, কোন বায়ু? সমুদ্র বায়ু। কি ছিল তাই তো, সমুদ্র বায়ু তো বলে না? সমুদ্র বায়ু আর স্থলবায়ু, রাতে হচ্ছে স্থলবায়ু, দিনে হচ্ছে সমুদ্র বায়ু। এটা মেনলি হয় কখন? দিনের বেলা। রাত হয়ে গেলে তখন স্থল জায়গা থেকে জলের দিকে যাবে, তো তখন সেটাকে বলা হয় স্থলবায়ু। তো এক্ষেত্রে কি হয়ে যায়, এই যে বায়ুর চাপ বেশি থেকে কমের দিকে যাচ্ছে, এবং এর মধ্যে মেনলি হচ্ছে বিভিন্ন ধূলিকণা বা বায়ুর জলীয় বাষ্প এগুলোর ভিত্তিতে যাচ্ছে একদিক থেকে একদিকে। তো এখানে মাধ্যম যেমন ধরো জল যদি গরম করি উপর থেকে নিচের দিকে, হচ্ছে কম গরম থেকে নিচেরটা বেশি গরম, বেশি থেকে কমের দিকে যাচ্ছে, বেশি থেকে কমের দিকে যাচ্ছে, এই উপর থেকে নিচের দিকে যে যাচ্ছিল, এটাকে আমরা কি বলছিলাম? পরিচলন স্রোত না? পরিচালন সত্য, হ্যাঁ। হুম। ওটা হচ্ছিল কিসের মধ্যে? জলের মধ্যে হচ্ছিল, প্রথমে পরিচালন করার সময় আমরা দেখেছিলাম। ঠিক এখানেও কিন্তু হচ্ছে কি, বায়ুর মধ্যে হচ্ছে, এই জন্য এটা হয়ে যায় কিসের মারফত হয়? পরিচলনের মারফত হয়। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কি, পরিচলন। একইভাবে সমুদ্র বায়ু যেমন পরিচালন হচ্ছে, স্থলজ বায়ুর ক্ষেত্রেও বা স্থল বায়ুর ক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে পরিচালন। নেক্সট বলছে ঝড় ও বজ্রপাত হয় কোন অঞ্চলে? শব্দমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এলপিজির মুখ্য উপাদান বিউটেন। আমরা কি কি জানি? বিউটেন এবং প্রোপেন। সৌরকোষ তৈরি করা হয় সিলিকন দিয়ে, অর্ধপরিবাহী সিলিকন দিয়ে। নেক্সট বলছে কি, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? বায়োগ্যাস। 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 বায়োগ্যাস, ঠিক। কেন বায়োগ্যাস? কারণ দেখো কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো শেষ হয়ে গেল, বায়োগ্যাস অনেকদিন থাকতে পারে। যেমন বায়োগ্যাস তৈরি হয় মেনলি জৈব গ্যাস, অর্থাৎ যত ধরনের জৈব পদার্থ আছে সেগুলো থেকে। সেই জন্য এটাকে আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে পারি। নেক্সট বলছে এক অণু সিএফসির উষ্ণকরণ ক্ষমতা CO2 কত? তো উষ্ণকরণ ক্ষমতা কি জিনিস? কোনো কিছুর উষ্ণতা খুব সহজে ছেড়ে দেওয়া, বা উষ্ণতা তাড়াতাড়ি উষ্ণতা হয়ে উষ্ণ গরম হয়ে যাওয়া, অথবা বা তাপ শোষণ ক্ষমতা। অ্যাকচুয়ালি উষ্ণকরণ ক্ষমতা মানে মেনলি কি, তাপ শোষণ ক্ষমতা। সব থেকে ভালো এটা হয়ে যাবে কি, উষ্ণকরণ ক্ষমতা মানে হচ্ছে তাপ শোষণ ক্ষমতা। তাহলে কার সব থেকে বেশি হবে? এটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনের বেশি হয়, এবং কার্বন ডাই অক্সাইড যদি এক অণু নিই, মানে এক অণু যদি আমরা ক্লোরোফ্লুরোকার্বন নিই এবং 20,000 কার্বন ডাই অক্সাইড অণু, যা উষ্ণকরণ ক্ষমতা হবে একটা সিএফসি অণুরই তাই হবে। তারপরেও দেখো আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলি। কেন? কার্বন ডাই অক্সাইড এর পরিমাণটা সিএফসি থেকে বেশি থাকে তাই। বোঝা গেল?
সাধারণ ভেজিটেবল অয়েল ও প্রাণীজ ফ্যাটের সঙ্গে মিথানল মিশে কি তৈরি করা হয়? বায়োডিজেল। কি তৈরি হয়? বায়োডিজেল। আচ্ছা, অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তি উৎস হিসেবে পরিণত হতে পারে মিথেন, মিথেন নাইট্রেট, ইথেন নাইট্রেট, এটা হয়ে যাবে কি মিথেন হাইড্রেট বা আইস বরফ। এখান থেকে কিন্তু অদূর ভবিষ্যতে শক্তির উৎস একটা হতে পারে মিথেন হাইড্রেট। মেঘা স্বর্ণকার কিছু বলবে? কম্পেনিয়নটাকে অন করে রেখেছে, লেফট করে গেল। নেক্সট বলছে গোবর গ্যাসে প্রধানত কোন উপাদান থাকে? গোবর গ্যাসে থাকে কি? মিথেন। পরিবেশের ক্ষতি পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিশ্চিত ধোঁয়ায় থাকে? সীসা। সীসা থাকে, পিবি। সীসা থাকে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাস কার্বন ডাই অক্সাইড। CO2। তো নিচের কোন জ্বালানি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায়? সিএনজি। সিএনজি। যার যার পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবং প্রধান প্রধান উপাদান মিথেন। প্রধান উপাদান হয়ে যায় মিথেন। মিথেন। হুম। আচ্ছা, নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? সব থেকে বেশি থাকে কোথায়? অ্যান্থ্রাসাইট। তো এই অনুযায়ী সব থেকে বেশি থাকে হচ্ছে কার্বনের পরিমাণ কোথায়? অ্যান্থ্রাসাইটে। তারপরে তারপর বিটুমিনাস। বিটুমিনাস ৮৩ থেকে ৯০। তারপরে হচ্ছে কত? বিটুমিনাস। বিটুমিনাসের পরে বিটুমিনাসের পরে হচ্ছে লিগনাইট। আর পিট করলে ৫০-৫৫। আর সব থেকে কম থাকে হচ্ছে পিটু বা পিটু বলছি পিট। এটা কি? কার্বনের পরিমাণ। এবং যার যত বেশি কার্বন থাকবে তার কিন্তু তাপন মূল্য তত বেশি হবে। বায়ুতে শতকরা হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। ৭৮%। নাইট্রোজেন। কত? ৭৮%। ৭৮%। প্রায় ৭৮%। ওজোন ডিপ্লেশন এর জন্য বায়ু উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাস যায়, ডিপ্লেশন মানে ক্ষয়, ওজোন ক্ষয় জন্য কোন গ্যাসটা দায়ী? NOx। NOx। হ্যাঁ, NO হতে পারে, NO2 হতে পারে। প্রধান বায়োগ্যাস মিথেন। বা জৈব গ্যাস হচ্ছে মিথেন। গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে কোনটা হবে? SO2। SO2 সালফার ডাই অক্সাইড। স্তন ক্যান্সারের জন্য দায়ী হয়ে যাবে কে? অম্লবৃষ্টি। অম্ল বৃষ্টি। স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ু দূষকের নাম কি? SO2। হুম? সালফার ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড। অক্সাইড হবে সালফার। কেন নাইট্রোজেন ডাই অক্সাইড? কারণ ওরা HNO3 নাইট্রিক অ্যাসিড ইউজ করে। নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে স্বর্ণকার। আর এই নাইট্রিক অ্যাসিড থেকে নির্গত হয় কি? নাইট্রোজেন ডাই অক্সাইড।
কোন বায়ু দূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে? এটা এসো SO2 সালফার ডাইঅক্সাইড। পৃথিবীর বায়ুমণ্ডল কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটা হচ্ছে কি আমাদের জেনে রাখতে হবে কি আর্গন। আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সবটাই নিষ্ক্রিয়, এখানে নিয়ন, হিলিয়াম, আর্গন, জেনন, রেডন। রেডন তো তেজস্ক্রিয় হয়ে গেল, এরা সবাই হচ্ছে নিষ্ক্রিয়। তার মধ্যে আর্গনটা কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। বেশি পরিমাণ মানে ওই 0.00 সামথিং। নেক্সট বলছে CFC কথাটির পুরো নাম হয়ে যায় কি? ক্লোরোফ্লুরোকার্বন। কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়? কোনটা হয়ে যাবে এটা? SO2 আর N2O। SO2 আর N2O, নাইট্রাস অক্সাইড। নিচের কোন ফ্লুরিন যৌগ রেফ্রিজারেটরে স্টিক কারক উপাদান হিসেবে ব্যবহার করা হয়? নাইট অ্যামোনিয়া। না, এটা হয়ে যাবে কি ফ্রেওন। ফ্রেওন উপরে আমি কি ফ্রেওন সম্পর্কে বলেছিলাম? হ্যালোন বলেছি না? হ্যাঁ স্যার। তো ফ্রেওন, তো ফ্রেওন জিনিসটা কি? কিন্তু স্যার আপনি তো লিখেছিলেন রেফ্রিজারেটর ব্যবহার করে অ্যামোনিয়া। এটা লেখানো হয়েছিল? স্যার তৈরি বিশ্লেষণ অ্যামোনিয়া হবে না। সেটা হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের দেখো অপশন অনুযায়ী এগোতে হবে। তো ফ্রেওন, ফ্রেওন আমরা ইউজ করব। তো ফ্রেওনের কি, ফ্রেওন মানে কি জিনিস? বিভিন্ন জিনিস ইউজ হয়, অ্যামোনিয়া, বিভিন্ন লিকুইড নাইট্রোজেন হতে পারে। তো ফ্রেওন হয়ে যায় কি জিনিস? ফ্রেওন হচ্ছে যে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। ক্লোরোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, যার মধ্যে ক্লোরোফ্লুরোকার্বনের সাথে সাথে ওর মধ্যে কি হবে? হাইড্রোজেনও অ্যাড হয়ে যাবে। এদেরকে মেনলি ফ্রেওন বলা হয়, ফ্রেওন। এই জন্য তাহলে যেহেতু এই যে দেখো ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ CFC, এবং এগুলো ইউজ করা হয় রেফ্রিজারেটর, এসি, এই সমস্ত জায়গায়, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কি ফ্রেওন। তো এগুলো হচ্ছে একটা ট্রেডমার্ক নাম। বিভিন্ন যেমন কোম্পানি ডুপন্ট কোম্পানি প্রথম এটা তৈরি করেছিল, ডুপন্ট কোম্পানি। যাই হোক, অত জানা দরকার নেই। তো ফ্রেওন মানে কি জিনিস? যে ক্লোরোফ্লুরোকার্বন আর হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, এই সমস্ত জিনিসকে বলা হয় কি? ফ্রেওন বলা হয়। তাহলে আমরা ক্লোরোফ্লুরোকার্বনে জানলাম, ফ্রেওন জানলাম, জানলাম কি হ্যালোন জানলাম। এই দুটো টার্ম আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট বলছে ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলের, পড়ে আসলাম আমরা কি ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলে। আচ্ছা, ভূপৃষ্ঠ, এই যে ভয় দুর্ঘ, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব কি হবে? কমবে না বাড়বে? কমবে। বায়ুর ঘনত্ব কিন্তু কমতে থাকে। প্রধান গ্রিন হাউস গ্যাস হয়ে যাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের প্রধান উপাদান, এগুলো রিপিট হচ্ছে মিথেন, সবগুলোই বাকিতে রিপিট হবে। অপচলিত শক্তির উৎস কোনটা হয়ে যাচ্ছে? বায়োগ্যাস। আচ্ছা, উষ্ণতম স্তর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হয়ে যাবে উষ্ণতম স্তর। 1200 থেকেও বেশি। এক্সোস্ফিয়ার। নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ। হ্যাঁ, ম্যাগনেটোস্ফিয়ার হতো তখন সব থেকে উপরে। নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ কি হয়ে যাবে? রান্নার গ্যাস, পেট্রোল না ভূতাপ শক্তি।
ভূতাপ শক্তি, ভূতাপ মানে হচ্ছে পৃথিবীর যে থার্মাল টেম্পারেচার, মানে থার্মাল এনার্জি যেটা, পৃথিবীর মধ্যে যে তাপীয় শক্তি আছে সেটা ইউজ করে আমরা কিন্তু নবীকরণযোগ্য শক্তি উৎস হতে পারে ওটা। এই যেমন বিভিন্ন ভূতাপ শক্তির মারফত ধরো উষ্ণ প্রস্রবণ হতে পারে, ওই যে জল থেকে উষ্ণ তাপ বেরোয় একটা অনেকটা। আবার আগ্নেয়গিরির ওখানে প্রচন্ড তাপ থাকে, ওই সমস্ত তাপগুলোকে আমরা বলবো মেনলি ভূতাপ শক্তি। নেক্সট বলছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। মেসোস্পট। মেসোপট। মেসোপোজ। ট্রপোপজে আচ্ছা, ট্রপোপজে কত থাকে? 96 মাইনাস কত 56 মনে হয় না, -56 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ট্রপোপজ। হ্যাঁ। থার্মোপজ আর হচ্ছে মেসোপজ। মেসোপজে কত থাকে? মেসোপজে থাকে -92, মানে একদম উপরেরটা। মেসোপজ হয়ে যায় কত? -92 ডিগ্রি সেলসিয়াস। আর বাকি থাকলো থার্মোপজ। তো এই থার্মোপজে থাকে কত? 1200। তাই শীতলতম হয়ে যাবে আনসার এ মেসোপজ। নেক্সট বলছে ফায়ারি আইস। ফায়ারি আইস হয়ে যাবে মিথেন হাইড্রেট। এই হচ্ছে আমাদের ফায়ার আর এটা ফিয়ারি আইস। একই, হলো বানান ভুল করছে বলে। ফায়ারি আইসটাই মনে রাখবে। ফায়ারি বানান কি হয়? FIE না, এটাই তো হবে। ঠিকই তো আছে, ওখানে বাংলায় লেখা ছিল না। হ্যাঁ স্যার, ফায়ার আইস। ফায়ারি বানান তো এটাই হবে, FIERY। ফায়ার হচ্ছে FIRE, ফায়ারি FIERY হয়ে যাবে। নেক্সট টপিক আমরা পড়বো। অপরটির সেটে আনসার দেওয়া হচ্ছে বিউটেন অপশনে। ভুল থাকবে যদি সেটা দেওয়া থাকে তো। মিথেন হাইড্রেট হবে, একই তো জিনিস। ফায়ার আইস তো মিথেন হাইড্রেটই হয়। বিটন থাকলে ভুল থাকবে। নেক্সট আমরা পড়বো চলতরিৎ। আচ্ছা, এই চলতরিৎ চ্যাপ্টার থেকে আমি পড়ানোর পরেও কিন্তু MCQ আমি করাইনি এখান থেকে, তো এটা আমি করাবো পরের দিন চলতরিৎ। এবার এই বাদে বাকি যত চ্যাপ্টার হবে সেগুলো থেকে মোটামুটি তোমাদের MCQ করানো আছে। তো আমাদের মেন MCQ ক্লাস হবে এটা চলতরিৎ, বাকিগুলো আমি দেখছি এগুলো কোনটা কোনটা করানো যায়। ঠিক আছে, পরের উইকেট হবে। পয়েন্ট, হ্যাঁ, সাউন্ডের একটা পয়েন্ট আছে ল্যাপটপের সংশোধন, ওইটা একটু বুঝতে পারছি না, নেক্সট দিন একটু বলে দেবেন। আর একবার বলো দেখি। ল্যাপ্লাসের সংশোধন একটা পয়েন্ট আছে সাউন্ডে, হুম হুম ওইটা ল্যাপ্লাস তোমাদের না আসবে তোমাদের সিলেবাস। ঠিক আছে, ধরো দেখি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি পরের দিন একবার বলবে, আমি বলে দেবো, শেষের দিকে বলবে। ভূতাপীয় পদ্ধতি বলছে, ওই জিনিসটা একটু বুঝতে পারছি না, তো ওটা বলে দেবেন। চা পাঠিয়ে রাখবে, হ্যাঁ? বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটাই থাক। গুড নাইট সবাইকে।